Scholars Cultural Celebration. The first act will be a skit. আনন্দ চেকাবের নাটক বিশ্বাস করুন আমার নাম নেই। নাট্যরূপ সৌম্যদীপ ব্যানার্জি। পথের মাঝখানে একটা গাছপালা, পিছনে একটা মরা গাছ বাহু বিস্তার করে রয়েছে। সময় দুজন পুলিশ প্রবেশ করে, একজন লম্বা অপরজন বেটে। দুজনের পায়ের ভিতরে কাদা মাখা মাখা। কি কাদামাই, গোটা জুতোটা কাদায় ডুবে গেছে। আরে আমাদের চেয়ে তো জুতোর ওজন বেড়ে গেছে। এভাবে রাস্তাটা যায়, পা দুটোকে টানবার জন্য বলদ লাগে। আরে মাত্র মাইল চারেক এসেছি, এখনো 12 মাইল হাঁটতে হবে। চাকরি নিখুঁজি করেছে, বলদের চাকরি। এই কথা বলিস না রে, বলদ শুনলে হাসবে। না না, আমি বলদকে ছোট করছি না। আমি বলতে চাইছি, গায়ে পুলিশগিরি করা মানে বলদের কাঁধে জোয়াল টানানো। যত সারা চোর ছেঁচোর বদমাস ধরা হবে, সব চালান করা হবে শহর। আর আমাদের বলদের বদলে টেনে নিয়ে যেতে হবে। হ্যাঁ, কি কুয়াশা হয়নি। হ্যাঁ দেখ, 4 মাইল হেঁটে এলাম, ওই জুতো দিয়ে কাদা খেলে খেলে পা দিয়ে টনটন করছে। অথচ বলেছে সেই এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। শিগগিরি এক জায়গায় দাঁড়িয়ে থাকলে এই পরিষ্কার জায়গাটা পেলুম কি করে? আরে না, আরে সে কথা বলছি না। আমি বলতে চাইছি, দেখ তুই দেখ, সামনে 20 গজের পর দেখ, কুয়াশা কিছু দেখা যাচ্ছে? কিছু দেখা যাচ্ছে। পিছনেও দেখ, 20 গজের পর কিচ্ছু দেখা যাচ্ছে না। এই লোকটা পিছনেই আসছে। এই কই রে, দেখতে পাচ্ছি না তো। তাহলে নিশ্চয় আমার হচ্ছে 20 গজের বেশি পেছনে আছে। হ্যাঁ হাঁটবে। এই 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 তুই কোথায় রে? এই লোকটা নামটাও জানি না। এই শালা, পালালে আমরা বাঁচি। কেন? এই আমাদের আর হাঁটতে হয় না, ফিরে গিয়ে সোজা বলে দেবো যে মাঝ রাস্তায় ছুরি বার করে আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল আর আমাদের ঘায়েল করে একদম। ছুরি দিয়ে ঘায়ল করে পালিয়েছে। কিন্তু ছুরি মেরেছে, রক্ত কই? হ্যাঁ, এইটা একটা বুদ্ধিমানের মতো কথা বলছি। ঠিক, ছুরি মেরেছে, রক্ত কই? তাহলে তাহলে বলবো পিস্তল বার করে তাড়া করেছে। হ্যাঁ, এটা চুরি। তারা করেছে, তাই আমরা পালাতে পেরেছি। গুলি ছুড়লে তো মরেই যেতাম। ঠিক আছে, তাহলে চল এখানে একটু বিশ্রাম নিই, তারপর ফিরে যাই। বলছিস এখানে হয়ে গেল? কি হয়ে গেল? চুরি, পিস্তল, বিশ্রাম সব সারা জলজ্যান্ত হাজির। এই চেহারাটা তো গিলগিটির মতো হাঁটছে, দেখ হাতে 4 মাইল পথ আছে, রাত কভার করে দিবি, বাকি 12 মাইল মতো জানটাই সাবার করে দিবি। আমার শালা বংশ কেন? তোমরা সারা রয়েছে জামাই বাবু, তা চোর ছেঁচোর বদমাসকে সারা বলবো না কি বলবো? তা পৃথিবীর যত চোর ছেঁচোর বদমাস সবার সঙ্গে তোমরা বুঝি এই মধুর সম্পর্কটি পাতিয়েছো, তাই না? তা বাছা ধন, এভাবে হাঁটলে কতক্ষণে পৌঁছবে? কি করবো বলো, তোমরা তো জুতো পরে হাঁটছো, আমার পায়ের কি অবস্থা দেখছো? দুপা করে হাঁটছি, দুবার করে চুল করছি। এতটুকু হাঁটতে হাঁটতে যা কুকুর করছে, পুরো হাঁটতে চুলকে চুলকে পা থেকে রক্ত বেরিয়ে যায়। তুমি আর ঘুরে বেড়াবার জায়গা তাই না? সব হচ্ছে যে একেবারে অজিজ্ঞায়। কি করবো, গ্রাম যে আমার ভালো। গ্রামে আমার ভালো লাগে। তোর ভালো লাগার নিকুচি করেছে। তোর জন্য আমাদের 15-16 মাইল রাস্তা হাঁটতে হচ্ছে। সেটা কি আমার দোষ? তোমাদের থানার বড়বাবুই তো শহরে চালান করবে। আমি কি বলেছি শহরে যাব? শালা তুমি না পেটে পেটে সব নামটা বলো না নিজের একবার। না না আমার মনে নেই, কি করবো? মার মশালা এক কাপড় না মনে নেই। সত্যি বলছি, বিশ্বাস করো, আমার নাম মনে নেই। বাড়ি কোথায় না সেটাও মনে নেই। ভোজনম যত্র তত্র শয়নম ভট্ট মন্দির। রে বাবা, আবার সংস্কৃত যাচ্ছি। বিশ্বাস করো ভাই,
আমি সংস্কৃত জানি, আর জানি বলে নিজেকে একজন সংস্কৃতবান লোক মনে করি। বড় বড় কথা, সংস্কৃত কলেজ, চোর, বদমাস, লঙ্কট, কারা এই কইলি কইলি। আমি যদি রাস্তাঘাটে ঘুরে বেড়াই তাতে কার কি? কিন্তু সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা তো আইনত অপরাধ, সেটা জানো? আমাকে কে সন্দেহ করেছে? জানো গ্রামের চৌকিদার সন্দেহ করার মতো আমার মধ্যে কি পেয়েছে? কি পেয়েছে যারা বলছে, চেহারাটা চোরের মতো রোগা, টিকটিকি মুখে খোঁচা খোঁচা দাড়ি, গায়ে ময়লা জামা কাপড়, খালি পা, হিফোরবি, আবার ঠাপ ঠাপ করে কাঁদছো। কেন সন্দেহ করবে? আমাদের দেশের 95% লোকেরই তো এই একই অবস্থা। কি ওই ওই শতাংশ অনুষ্ঠান, কথায় কথায় ওই অনুষ্ঠান লাগিয়ে ভাষা ছড়বে না। তোমরা অনুষ্ঠানে ভয় পাচ্ছ কেন? কোনো ভয় নেই, ওটা দেখতে তলোয়ারের মতো, আসলে একেবারে নিরামিষ জানো, তাই তো মুনি ঋষি সাধুরা ওটা বেশি ব্যবহার করে থাকে। তা তুমি কি বলতে চাও? তুমি কি না, আমি সাধু সজ্জন নই, আমি একজন ভগবান। তবে আমি পূজা আর্চা করি, জপ টপ করি, বারগত যত আছে পালন করার চেষ্টা করি, উপবাস করি। তা ঠাকুর মশাই 4-5 মাইল পথ হেঁটে এসে একটু বিশ্রাম করতে বসেছে, এই বেলা নামটা বলে ফেলো না, মাইরি বলছি, কাউকে বলবো। হ্যাঁ, এই শোন শোন শোন, এদিকে এসো। আরে আমরা যখন একসঙ্গে যাচ্ছি, সে তুমি যাই হোক, তুমি তো আমাদের বন্ধু নাকি? তা বন্ধুকে তো একটা নাম ধরে ডাকতে হবে। এই যেমন ধরো আমার নাম বন্ধু। আমার নাম বংশী। ও বাবা, দুজনেই পাশি, তাই বুঝি গোটা রাস্তাটা আমার পিছনে পো ধরেছ? এই আচ্ছা তুই বল, তোমার কি বলে ডাকবে? আমাদের যা খুশি। আচ্ছা, তোমরা বরঞ্চ আমাকে ভিকু বলে ডাকতে পারো। বংশীবাবু, আপনি অনুস্বরে ভয় পাচ্ছেন, কিন্তু আপনি তো নিজের নামের সঙ্গে অনুস্বর বয়ে বেড়াচ্ছেন। না, এই তোমাকে কি বলবো বুঝতে পারছি না। ভগবানই জানো তুমি কি, তুমি কি চাষি না আর কিছু? তুমি কি বলো তো, ভদ্রলোক না ছোট লোক? ভদ্রলোক না ছোট? ওই যা বললেন একটা মাঝামাঝি, আমার সব কিছুই মাঝামাঝি। বিড়ি আছে? কি আশ্চর্য, বংশীবাবু তখন থেকে কেমন চুপ চুপ করে যাচ্ছে। চুপ স্যার, একটাও কথা বলবে না। শালা অনেক দিন আগে ঘটনা যেটা মনে করতে যাচ্ছি, ও শালা কথা বলে কত ঘুরিয়ে দিচ্ছে। আমি কি কথা বলতে চেয়েছি? তোমরা আমাদের কথা বলো। জানিস মুরলি, অনেক দিন আগে আমি পুকুরে মাছ ধরতে বসে আছি বসে আছি বসে আছি, মাছ আসছে আসছে আসছে। হ্যাঁ শেষ পর্যন্ত এলো। ফাতনাটা নড়ে উঠল, আমি শুধু ছাড়ছি। অনেকক্ষণ ছেড়েছে, এবার টানুন টানুন। চুপ কর না বাবা। আচ্ছা হ্যাঁ, তারপর টানো। বড়শির সঙ্গে উঠে এলো আমার আঙুলের সাইজের একটা জিনিস, কানকো আছে, ব্ল্যাক। আমি বললাম মাছ, ভালো করে তাকিয়ে দেখলাম না, পা তো নেই, তবু সেটা মাছ হলো, সাপও না। সে যে কি জীব একমাত্র ঈশ্বরই জানে। এই শালা ঠিক তেমন। আচ্ছা তুমি কোন শ্রেণীর লোক সেটা বলতে পারো? তা হয়তো পারো। বাবা, এতেও ভয় তো। যাই হোক বলো। হ্যাঁ, চাষির ঘরে আমার চল। দেখেই বুঝেছি, চাষা ছাড়া এমন ছন্ন ছাড়া চেহারা হবে না। আগে না, চাষির ঘরে আমার জন্ম, কিন্তু আমি চাষি না। এটা আবার কি? তার মানে কারণ অদৃষ্ট চাইনি যে আমি চাষি হব। ইয়ালি কেন করছো সোনার চা? সোজা কথাটা সহজ ভাষায় বলতে পারছো না? সংশয় সৃষ্টি করছি। এই এই কি হবে? আবার কি? ওই সংশয় অনুষ্ঠান। আরে বাবা, অনুস্বরে আতঙ্কিত হবেন না। আমিও প্রথম ওই অনুস্বরকে ভীষণ আতঙ্কিত হতাম। আমার মা যখন আমাকে সংস্কৃত স্তব মুখস্থ করাতো, তখন ভীষণ ভয় পেতাম। পড়ে দেখলাম না, ভয় পাওয়ার কিছু। এই দেখো ভাই, এই তোমার কথা না মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। এগুলো ঝেড়ে কাশো না গুরু। আরে হাঁপানি রুগী ঝেড়ে কাশতে হয় না, ঝেড়ে কাশতে পারে না। যাকে কাজের কথা বলতে পারবে। ঠিক আছে, শোন। আমার মা একজন সম্ভ্রান্ত ভদ্রলোকের বাড়িতে পরিচয়, না বোধ ঠিক বললাম, ভদ্রলোকের বাড়িতে সেবিকা ছিল। মানে চাকরি। হ্যাঁ, চাকরি। তবে চাকরির মধ্যে একটা নিয়ম আছে,
নিয়মের বাইরে কিছু করা যায় না। আমার মা যা মন চাইতো তাই করতে পারত। তারপর আর আমি যখন মায়ের সন্তান, তারই রক্ত মাংসে গড়া, তখন আমিও সেখানে ঢুকে পড়লাম মায়ের সঙ্গে। তো তুমিও তাদের আশ্রিত হয়ে, হ্যাঁ? তোমার লজ্জা করলো না? ওরে ভাই, আমি যে মায়ের সঙ্গে সেই বাড়িতে গিয়েছিলাম, তারপর সে বাড়িতে খুব আরামে ছিল, তাই না? আর বলতে ওরা আমাকে ভীষণ ভালোবাসে, আদর করত, আমাকে আদর দিয়ে মাথায় তুলেছে আর বেদম পেটিয়েছে। ভুল মুখছি, মানে আদর করেছি, আবার যেটা ভিডিওছি। সত্যি বলছি, বিশ্বাস করো, তারা আমাকে বেদম প্রহার করেছে, এক নাগারে প্রহার করেছে, যতক্ষণ না আমি একজন সাধারণ ঘরের ছেলে থেকে সংস্কৃতবান উচ্চ ঘরানার ছেলে হতে পেরেছি। পেটাবেই তো। তুমি একটা বদরে গিয়ে চাষা হয়ে থাকবে, তা তো হতে পারে না। ঠিকই তো। জানো, আমার করে নরম বিছানায় শুয়ে ঘুম পাড়িয়েছে। রোজ সত্যিকারের খানা যাকে বলে তাই খাইয়েছে। সংস্কৃতবান ঘরের ছেলের মতো আমি শার্ট প্যান্ট পরিয়েছি। এই মালটা ভুল মারছে। সত্যি বলছি, বিশ্বাস করো, এক বর্ণ বাজে করছি না। আমি সেখানে খুব আরাম ছিলাম। ওরা মাকে ভালো পোশাক দিত, আমাকেও দিত। মা ভালো ভালো খেত, আমিও খেতাম। তবে তো আরামে ছিল, তবে ইহাও কেন? খুব আরাম ছিল। শুধু রাতে ঘুম ভেঙে যখন বিছানা হাতরে মাকে দেখতে পেতাম না, তখন ভীষণ কাঁদতাম। মা আবার কোথায় যেতে? একটু বড় হয়ে মাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, মা তুমি কোথায় যাও? মা আমায় আদর করে বলেছিলেন, ওসব কথা জিজ্ঞাসা করতে নেই, ঠাকুর পাপ দেয়। ঠিকই তো, ঠাকুর পাপ। হ্যাঁ, মা নিত্য করতে শেখালো। আমার মনের মধ্যে ধীরে ধীরে ভগবানের ভয় থেকে গেল। সেই ভয় মনে এমনই চেপে বসে গেল যে সকাল থেকে রাত পর্যন্ত সবসময় মনে হচ্ছে এটা করবো না, পাপ হবে, ওটা করবো না, পাপ হবে। তারপর শেষ পর্যন্ত এই হলো পাপ হওয়ার ভয়ে কোনো কাজই করতাম না। একখানা গরদের কাপড় পরে গলায় গরদের চাদর দিয়ে ঠাকুর ঘরে বসে বসে স্তব পাঠ করতাম। স্তব পাঠ মানে তো এই খালি অনুষ্ঠানের সম্মেলন। হ্যাঁ, শুধুই অনুসরণ করছি। তবে হ্যাঁ, ওই কাজটা করতে করতে বুঝতে পারলাম অনুসরণগুলো দেখতে নাকি তরোয়ালের মতো, কিন্তু ধার নেই, এতটুকু ধার নেই। তবে কি জানো, আমি এখন সব জানি। তোমরা আমাকে যা যা জিজ্ঞাসা করবে তার উত্তর দিতে পারবে। যা জিজ্ঞেস করবো তারই জবাব দেবে? হ্যাঁ। আচ্ছা বলো তো, তোমার বাবা কি করে মারা গেছে? আহা, জ্ঞানের কথা জিজ্ঞাসা করো, ঠিক জবাব দেবে। অজ্ঞানের মতো কথা বললে কি জবাব দেবো? হ্যাঁ, এটা অজ্ঞানের মতো কথা বলবো? বাইরে সত্যি বলবো, আমার বাবাকে আমি তাই জানি। যা জানি তার গোপন করে কি জানি। আমার কি মনে হয় জানি? কি মনে হয়? ঠিক জানি না। মনে হয় আমার মা সারা জীবনের সম্ভ্রান্ত ভদ্রলোকের কাছেই ছিল। তারপর জানো, আমার মা খুব ধর্মপ্রাণ ছিল, দেবীর মতো। তবু একটা পাপ, এটা নিশ্চয়ই মহাপাপ। তবুও সে চাইতে না আমার শিরায় সম্ভ্রান্ত সংস্কৃত বান রক্ত হচ্ছে। এটা তো ঠিক হতে পারে। আমি আমি চাষির ঘরের সন্তান, কিন্তু আমি বাস্তবে কি একটা উচ্চ বংশজাত ভদ্রলোক। আরে বাবা, সেসব তো বুঝলাম, ভালো মতোই বুঝলাম, কিন্তু তোমার নামটা কি ভাই? মানে তোমার মা তো তোমাকে একটা নামে ডাকতো নাকি? মনে নেই। সব কথা মনে আছে, শালা গোটারই মনে নেই। একটা কুকুরের নাম বলে না, নাম ধরে ডাকলে ল্যাজ নাটটা নাটতে ঠিক ছুটে আসে। তুমিও শালা নাম বলো। আমার নাম চাই না, তাতে কার কি প্রয়োজন? আমার নামটা বললে কি কারোর কোনো উপকার হবে? বরং নামটা শুনলে আবার এখানে ঘোরাবার জন্য পাঠিয়ে দেয়। এই, তুমি কি আসামি? হ্যাঁ, 7 বছর আমার পায়ে বেরিয়েছিল। কেন, কি করেছিলে তুমি? বলবো? হ্যাঁ বলো। না, তোমরা আমাকে শহরে নিয়ে যাও। আরে বাবা, সে তো নিয়ে যাবোই, আর তুমি বলো না ওটা। চমকে যাবে না? না না না, বলো বলো বলো। মানে শহরে যাবে না? আরে না না, বল না ভাই। শোনা মাত্র ভাই ছুটোছুটি করবে না। এই চল, মনিতারাকে চপ্পল বল, নইলে শালা এক থাপ্পড় মেরে মুন্ডু ঘুরিয়ে দেবো। জানো, আমি খুনের গায়ে ধরা পড়েছি। হ্যাঁ? খুন? খুন করেছো? হ্যাঁ? খুন? খুন করেছিলে তুমি? কিন্তু তোমার মতো এরকম একজন সংস্কৃত জানা পণ্ডিত, ঈশ্বর ভক্ত খুন করবে কি করে? বড় সুন্দর বলেছে। আমি সংস্কৃত জানা পণ্ডিত, ঈশ্বর ভক্ত, তাই আমি খুন করতে পারি। বাবা, পুলিশ তো একথা কোনোদিন বলেনি।
সেই সম্ভ্রান্ত ভদ্রলোকটি। হ্যাঁ, তুমি তাকে খুন করলে? না, ঠিক আমি না, তবে আমার মা, সেই ধর্মপ্রাণ দেবতুল্লাহ মহিলা সেই সম্ভ্রান্ত ভদ্রলোকটিকে খুন করবে। হ্যাঁ, কি করি? ভদ্রলোকের জন্য বিলাসী সোডার বদলে আসছে। ভুল করেই হয়তো এটা ঘটেছিল, কারণ একই জায়গায় অনেকগুলো বাক্স ছিল। ভুল হতেই পারে। তাই বলে এমন ভুল? হতে পারে মায়েটা ভুল করেই করেছে, ব্যবহারও হতে পারে মা ইচ্ছা করে দিয়েছিলেন। একমাত্র ভগবান আসলটা করতে পারে। কিন্তু ইচ্ছা করে মারতে যাবেন কেন? আছে আছে বন্ধু আছে। ওই ভদ্রলোকের অন্তরটি ছিল একটা অন্ধকারের জঙ্গলের মতো। তিনি হঠাৎই অন্য একটি সেবিকা নিয়োগ করেছেন। কিন্তু তোমার মা তো মেরেছে, তোমার এতে দোষ কি করে? তারা এতক্ষণ কি শুনবে? কি শুনি? মায়ের জন্যই আমি, মা ভালো থাকলে আমি ভালো আছি, মা ভালো খেলে আমি ভালো খেয়েছি, আর মা যখন লাথি খেলো তখন আমিও যে লাথিটা খাবো এটাই তো সত্য হয়। আরে বুঝলাম, কিন্তু তোমার দোষ তো দেখাতে হবে, একটা প্রমাণ তো করতে হবে। বা প্রমাণের অভাব কোথায়? ইচ্ছা থাকলে প্রমাণ করা যায়। আমার তখন 21 বছর বয়স, সাবালক ছিল। অতএব আমি যে মায়ের সঙ্গে যোগসাযোগ করেছিলাম, ব্যাস প্রমাণ হয়ে গেল। 2 বছর মামলা চললো, মায়ের 12 বছর, আমার 10 বছর কয়েদ হয়ে গেল। ও, তাহলে তোমার এখন বয়স কত? কত মনে হচ্ছে? তুমি বলো না চাঁদ। এই 28, 29 মতো। এই, তুমি তাহলে জেল থেকে পালিয়েছো? হ্যাঁ, এতদিন পা পাওয়ার ভয় মনস্থির করতে পারি। সেদিন আমরা মোট 14 জন ছিলাম। ওরা আমাকে পাপের ভয় থেকে মুক্ত করল। ওরা বলল, এই যে তুমি জেল খাচ্ছ সেটা পাপ। ঠিকই তো। এ কথাটা কিন্তু আমার মনে একবার আসে। 7টা বছর জেলে থেকেছি, পাথর ভেঙেছি, আর রাতের পর রাত না ঘুমিয়ে শুধু ভগবানকে বলেছি, ঈশ্বর তুমি যদি সর্বশক্তিমান হও, আমি তো সারা জীবন ভক্তি করে তোমাকে সেবা করেছি, আমার তবে এই শাস্তি কেন? উত্তর পেয়েছে চাঁদ? হ্যাঁ, পেয়েছি। ভগবান হয়ে ওই 13 জন কয়েদি আমাকে উত্তর দিল, তুমি মানুষের চেয়ে ভগবানকে বেশি চিনেছ, সেই জন্য তোমার এই শাস্তি। সে কি কথা শোনাও তো পাও? সত্যি বলছি, ভগবানের সঙ্গে মানুষের তুলনা একথা শোনাও পাও। তবে কি জানো, লোকে বলে ভগবানের সৃষ্টি মানুষ, তাই না? নিশ্চয়। কিন্তু আমি কোথায় কিভাবে জন্মেছি সেটা স্থির করেছে আমার মা, যিনি আমার জন্মদাতা। কি বলছো? এ এক অবাক পরীক্ষা। আমরা খেতে গেলে বলি ভগবান দিচ্ছেন তাই খাচ্ছি, আর খেতে না পেলে বলি ভগবান দিচ্ছেন না, এ আমার কপালের লিখন। নিশ্চয়ই তাই, নাস্তিকরা শুধু অস্বীকার করে। তাই যদি হয় তাহলে দরকার কি এত আইন তৈরি, এত আদালত তৈরি? সব তো ভগবানের উপর ছেড়ে দিই না কেন? তিনি তো আমাদেরকে সবকিছু করাচ্ছেন। আবার বিচার কিসে? বিচার করাচ্ছেন তো তিনি সবই করাচ্ছেন। এসব কথা ছাড়ো, এর সঙ্গে তোমার নাম না বলার কি সম্ভব? সম্ভব ধরে দেখো, আমিও যদি 13 জনের সঙ্গে জেল দিতে পারিয়েছি, এখন বেশ সুস্থ মাথায় ভেবে বলো তো, আমার নাম বলার কি কোনো কারণ আছে? দেখো, ওরা যেই আমার নামটা জানতে পারবে সেই আমার ফটো করবে। আমার সেই ওরা চিন্তার, সেই নোংরা সাথে মেঝে, সেই ভাঙা ভাঙা গেলাস, সেই অপরিচ্ছন্ন খাবার। অথচ আমি পরিষ্কার পরিচ্ছন্ন খাবার ভালোবাসি। সবার সময় পরিষ্কার মেঝেতে শুতে চাই। আমি জপ টপ করার সময় নির্জন হতে চাই। তার চেয়ে ওরা আমাকে নির্বাসনে পাঠিয়ে দেয়, আমি সময় পাই না। নির্বাচন পাঠাবে? হ্যাঁ, তোমরা এদেশের সব আইন কানুন জানো? না জানি। আরে বস, আইন কানুন জানো না তো পুলিশ হয়েছ? আরে লোক ধরতে গেলে তো একটা আইন বদলাতে হবে। এই কোন আইন নেই, আইন তখন তারা তৈরি করবে। বাবা বেড়ে আইন তো আদালতে শপথ করতে হবে, সেটা কি করে করবে? হ্যাঁ, সে থানার বড়বাবুদের ব্যাপার। ওরা যেমন ভালো বুঝবে লিখে দেবে, কিছু না পাওয়া যায় সন্দেহজনক দিবে। সন্দেহ করতে তো আর আইনের দরকার হয় না। অবশ্য আইন কানুনের খবর আমিও জানি, কারণ আমি তো সারা জীবন ব্রত, স্তব, ঠাকুর এসব নিয়ে কাটিয়েছি। আমাকে শাস্ত্রের কি কি আছে জিজ্ঞাসা করো বলে, কিন্তু আইন না। তবে আইনের খোঁজ করছে কেন বাবা? না মানে আমি যেটা বলতে চাই, দেখো, জেলে একজন আমাকে বলেছিল যে কোনো দেশ আছে নাকি আমার মতো ভগবগুলোদের জেলে নাকি নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়, দূর গায়ে, যেখানে সরকার থেকে এক খণ্ড জমি দেয়, চাষ করার জন্য জমি দেয়, একটা ঘর করার জন্য জমি দেয়, চাষের সার,
বীজ দেয়, যাতে যাতে ভবঘুরেটা বাঁচতে পারে। সে যে দেশে আছে সে দেশে আছে, তাতে এখানকার। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, এদেশে এই আইন আছে? প্রথমে বলল ঠিক জানি না, তারপরে বলল নিশ্চয়ই আছে, কেন থাকবে না? দেশ আলাদা হতে পারে, কিন্তু মানুষ তো সব এক, তাদের আচার আচরণ সব দেখে এক, পাপ এক, অপরাধ এক, পুণ্য বলো জীবন বলো সব এক, কেন থাকবে না? আর সেই শুনে তুমি নাচতে নাচতে ভগবানের ছেলে বেরিয়ে গেলে। হ্যাঁ, সত্যি বলছি, মনটা কেমন করে উঠল। মনে হলো আমি চাষির ঘরের ছেলে হয়েও কোনোদিন চাষ করলাম না, কোনোদিন গ্রাম কাকে বলে জানলাম না। তা যদি এমন আইন থাকে তো সুযোগটা হারাবো কেন? হ্যাঁ, একটা স্বাধীন মুক্ত জীবন। আমি যখন সম্ভ্রান্ত ভদ্রলোকের বাড়িতে থাকতাম তখন আমার দুটো কাজ ছিল জানো, একটা ঠাকুর ঘরে বসে জপ করা, আর একটা কি? আর একটা ছিপ দিয়ে নদীতে বসে মাছ ধরা। তোমরা জানো না, মাছ ধরা পৃথিবীর একটা সেরা আনন্দ। আমি দেখতাম নদী প্রবাল বেগে ছুটে চলেছে, মাছগুলো হুহু করে ছুটে চলছে, তার ধারে খরচ ঝোপ জঙ্গল, বিরাট বিরাট গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে। দেখতে দেখতে মনে হতো আমার নিজের জীবনটা যদি এমন তীব্র প্রতিময় হতো, আমি ওই মাছের ঝাঁকের মতো ছুটে চলতাম পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। একটা নয়, ওই মাছের ঝাঁকের মতো দল বেঁধে আমার জীবনটা ওই ঝোপ জঙ্গলের মতো গভীর হয়ে উঠত। ওই গাছগুলোর মতো মাথা উঁচু করে আমি দাঁড়াতে পারতাম। হঠাৎই শীতের টান পড়তে আমি চমকে উঠতাম, মাছটার ছটফটানি দেখে বুকটা তপ তপ করে উঠত। আবার সেটাকে ছেড়ে দিতাম চলে। ছেড়ে দিলে? হ্যাঁ, ছেড়ে দিতাম, আর লিখে রাখতাম সেদিন পর্যন্ত কটা মাছ ধরেছে। এটা কি দিদি? কেন ওই এটা এবার কি মাছ ধরে ছেড়ে দিতে আবার লিখে রাখে? মানিটা কি রে বাবা? বুঝলে না, আমি সম্ভ্রান্ত উচ্চ ঘরের সন্তান। ওই মাছের ধরার ছাড়ার মধ্যেই তো আমার ভবিষ্যতের ইঙ্গিত। একটা করে মাছ ধরবো, বড়শি দিয়ে তার গলায় মুখে শ্বাসনালীতে ক্ষত সৃষ্টি করবো, তারপরে ছেড়ে দেবো। হয়তো মাছটার কোনোদিন সে ঝাঁকের মধ্যে ফিরে যেতে পারবে না, হয়তো দুর্বল হয়ে পড়বে, হয়তো বা ক্ষতের জ্বালায় ছটফট করতে করতে, কিংবা কোনো সময় শ্বাস নিতে না পেরে জলের তলায় হারিয়ে যাবে। কিন্তু আমি আনন্দে একের পর একটা মাছ ধরবো, আবার ছেড়ে দেবো। সেই জন্য তুমি নাম গ্রহণ করছো? হ্যাঁ, আমার দেশে যদি এরকম আইন থাকে যে লোভে আমি নাম করবো না, ওরা আমাকে জমি দেবে, আমি নিজে নিজের জমি চাষ করবো, ফসল ফলাবো, ফসল বেচবো, একটা ঘর তৈরি করবো, গরু বসবো, যখন তখন ঘর থেকে বেরিয়ে আসবো, চলবো লাঙল হাতে, ছুটে চলবো খোলা আকাশ টেনে নিচে, নদীর ধার দিয়ে প্রাণ করে মুক্ত বাতাসে বুকটা ভরে নেব। তুমি সালা স্বাধীন জীবনের স্বপ্ন দেখছো, হ্যাঁ? আর আমরা সালা তোমার স্বপ্নকে রূপ দেওয়ার জন্য বলদের মতো তোমাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছি। আর 12 মাইল তার কি করবে বলো? এই তো আইন। তোমরা আমাকে সেখানে হাজির না করলে তো আমি কিছুই পাবো না। এখানে যাব, ওখানে যাব, আদালত বসবে, জজ বসবে, জজ সাহেব আমাকে জিজ্ঞাসা করবে, আমি হাত জোর করে বলবো ধর্মাবতার, বিশ্বাস করুন আমার নাম নেই, বিশ্বাস করুন আমার নাম নেই, আমি গরিব মানুষ, পৃথিবীর অসংখ্য গরিবদের মধ্যে আমি একজন। বুঝুন, আমি বাঁচতে চাই, আমি সাধারণ, অত্যন্ত সাধারণের মতো বাঁচতে চাই, সবার জন্য, সবার সঙ্গে বাঁচতে চাই। এই বুঝলি, লোকটা না নাটক করছে, জানিস তো, যাত্রা করছে। মানে এই ডায়লগগুলো সেবার ঘোষদের বাড়ি কলকাতার যাত্রা পার্টিকে দিয়ে গেছে না? তোর মনে আছে? ঠিক বলেছিস। উঠে দাঁড়া, উঠে দাঁড়া, এখনো 12 মাইল হাঁটতে হবে। ওঠ ওঠ ওঠ, উঠে দাঁড়া। আমি উঠে দাঁড়াবো, এই তো আমি উঠে দাঁড়াচ্ছি, শক্ত মজবুত দেহ মন নিয়ে উঠে দাঁড়িয়েছি। আমি সেই দেশে ছুটে যাব যে দেশে মানুষের ভেদ নেই, যে দেশের মানুষগুলো ভালো পোশাক করতে পারে, অবাধে কথা বলতে পারে, পাখির মতো ডানা মেলে নীল আকাশের বুকে স্বাধীনভাবে ছুটে বেড়াতে পারে। আর সেই স্বপ্নের দেশে তুমি কোনোদিনও পৌঁছতে পারবে না, আমার কথা বিশ্বাস করে নাও। নিজের চেহারার দিকে তাকিয়ে দেখেছো? রোগা, অসুস্থ, হাঁপাচ্ছ, দেহে শুধু হাড় মাংস নেই, সেই তুমি 12 মাইল যাওয়ার আগেই মরে যাবে। হ্যাঁ,
আমি অসুস্থ, আমার দেহে শুধু হাড় মাংস নেই। ওরা আমাকে রোগী বানিয়ে রেখেছে, ওরা আমাদের রোগী বানিয়ে রেখেছে। কিন্তু আমরা একা নই, হাজারে হাজারে একত্রিত, যাদের কোনো নাম নেই, নামের প্রয়োজন হয় না। এই লেকচারটা বন্ধ কর তো। তখন দেখি লেকচার নিয়ে যাচ্ছে, বন্ধ কর। এই বলছি কি হয় বলতো, এই কথা শুনে, এই কথাগুলো শুনলে কেমন একটা টান চালাতে করছে, মুড কেমন হয়ে যাচ্ছে, চুপ কর না। তাই না? কথা বন্ধ, মনটা কেমন হয়ে যাচ্ছে না? চলো আরো 12 মাইল যেতে হবে। সকালে এই লোকটা যদি হাঁটতে হাঁটতে মরে যায় কি করবো? ভাগাড়ে ফেলে দিয়ে জামা কাপড়গুলো জমা নিয়ে দেবে। এই শালা নিশ্চয়ই মরবে, এই শালা নির্ঘাত করবে। না, আমি মরবো না। আমি 12 মাইল কেন, আমি এমন একটা দেশের জন্য, বিচারের জন্য হাজার হাজার মাইল ছুটে চলতে পারি। হ্যাঁ তাই চলো, ছুটে চলো। আমি ছুটে চলছি, আমার চোখের সামনে আমার সেই স্বপ্নের দেশটাকে দেখতে পাচ্ছি। আমার দুপাশের ঘন ঝোপ জঙ্গল, বিরাট বিরাট গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে। আমার জীবনটা কোথার যেন তীব্র প্রতিমা হয়ে উঠেছে। আমার জীবনী শক্তিটা ওই মাছের ঝাঁকের মতো গভীর হয়ে উঠেছে। একটা ঘর, সোনালি ফসল, লাঙ্গল কাঁধে, আমার মাটিতে নীল আকাশের নিচে দিয়ে নদীর ধার দিয়ে ছুটে চলেছি। আমরা সবাই, আমি পাখির মতো ডানা মেলে আকাশের দিকে স্বাধীনভাবে ছুটে চলছি। ওই তো আমি দেখতে পাচ্ছি আমার সেই স্বপ্নের দেশটাকে। আহা কি আনন্দ, আহা আমার মুক্তির আনন্দ, এই আকাশে, এই পৃথিবীর আলোতে। নমস্কার।